এই সংক্ষিপ্ত সারটি হার্ডওয়ার্ক ভার্সেস স্মার্ট ওয়ার্ক বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি কঠোর পরিশ্রম এবং কৌশলী কাজের সূক্ষ্ম পার্থক্য, হাসল কালচার বা অতিরিক্ত পরিশ্রমের ক্ষতিকর প্রভাব, লিভারেজ বা সুবিধা ব্যবহারের ক্ষমতা এবং নিজের স্বার্থে সাফল্যকে নতুন করে সংজ্ঞায়িত করার উপায় সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। জীবনে সফল হওয়ার জন্য শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, সঠিক পথ খুঁজে পাওয়ার দক্ষতাও প্রয়োজন। প্রতিটি গন্তব্যের জন্য একটি সফল যাত্রার প্রয়োজন হয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বিশ্বের সবচেয়ে বড় সাফল্যগুলো কেবল এক জায়গায় দাঁড়িয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়নি? ছোটবেলা থেকেই আমরা শুনেছি যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, কিন্তু এটা কি সত্যিই যথেষ্ট? প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করার পরেও অনেকে সেই একই পুরনো জীবনযাপন করে যাচ্ছে। অথচ কিছু মানুষ দৃশ্যত অনেক কম কাজ করেও বিশাল সাফল্য অর্জন করে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য আসলে আপনার কাজ করার পদ্ধতিতে। আর এটি কঠোর পরিশ্রম এবং স্মার্ট ওয়ার্ক বা কৌশলী কাজের মধ্যে মূল পার্থক্য। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে নিছক কঠোর পরিশ্রমের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে সৃজনশীলতা, উদ্ভাবন এবং সঠিক কৌশলের মাধ্যমে আপনার গন্তব্যে পৌঁছানো যায়। আপনার স্বপ্নগুলো ডানা মেলুক, কিন্তু একটি নতুন পথ বেছে নিন, কারণ আপনার চিন্তার আবেগ বা তীব্রতা শারীরিক শ্রমের চেয়ে অনেক বেশি শক্তিশালী। অধ্যায় 1, কঠোর পরিশ্রমের মিথ বা ভুল ধারণ। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কঠোর পরিশ্রমকে এত মহিমান্বিত করা হয়? ছোটবেলা থেকেই আমরা এই প্রবাদটি শুনেছি যে পরিশ্রমের ফল মিষ্টি হয়। কিন্তু কঠোর পরিশ্রমই কি সব? যদি কঠোর পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাঠি হতো, তাহলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা হতেন দিনমজুররা, আর সবচেয়ে সুখী মানুষ হতেন সেই কৃষকরা যারা দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটেন। তাহলে কেন এই বিভ্রান্তি থেকে যায়? আমি আপনাকে একটি ছোট্ট গল্প বলি। একজন গরিব কৃষক তার ফসল ফলানোর জন্য দিনরাত কাজ করত। সে ভাবত যে এই বছরের কঠোর পরিশ্রম তার জীবন বদলে দেবে, কিন্তু দুর্ভাগ্যবশত সময়মতো বৃষ্টি হল না এবং তার পুরো ফসল নষ্ট হয়ে গেল। এখন প্রশ্ন হল, তার প্রচেষ্টায় কি কোনো ঘাটতি ছিল? না, ঘাটতি ছিল পদ্ধতি এবং সঠিক কৌশলে। প্রচেষ্টা অবশ্যই প্রয়োজনীয়, তবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি সঠিক দিকে বা সঠিক লক্ষ্যের দিকে কাজ করছেন কিনা। আজকের দুনিয়ায় কঠোর পরিশ্রমের নামে মানুষ তাদের জীবনের ভারসাম্য নষ্ট করছে। অফিসে ওভারটাইম, দিনরাত কাজ করা এবং পর্যাপ্ত না ঘুমানো, এই সব কিছুকেই কঠোর পরিশ্রমের নাম দেওয়া হয়েছে। কিন্তু সত্য হল, কঠোর পরিশ্রমের ধারণাটি প্রায়শই অতিরঞ্জিত করা হয়, কারণ এটি আপনাকে ক্লান্তির নিশ্চয়তা দেয়, কিন্তু সাফল্যের কোনো গ্যারান্টি দেয় না। পারভেজ একবার বলেছিলেন যে প্রতিভা হল 1% অনুপ্রেরণা এবং 99% ঘাম বা পরিশ্রম। কিন্তু আপনি কি জানেন যে পারভেজ তার নিজের কঠোর পরিশ্রমকে কৌশলগতভাবে ব্যবহার করেছিলেন? তিনি তার ল্যাবে অনেক বিজ্ঞানীকে নিয়োগ দিয়েছিলেন এবং তিনি নিজে কেবল কাজের দিক নির্দেশনা ঠিক রাখতেন। তিনি অবশ্যই কঠোর পরিশ্রম করেছিলেন, কিন্তু তিনি তা করেছিলেন স্মার্টলি বা চতুরতার সাথে। এখানে একটি সুন্দর কাব্যিক চিন্তা মনে আসে। গন্তব্যে কেবল তারাই পৌঁছায় যারা শুধু পরিশ্রমে নয়, বরং বুঝে শুনে কাজ করায় বিশ্বাসী। যদি আপনি না ভেবে কেবল দৌড়াতে থাকেন, তাহলে শেষ পর্যন্ত ক্লান্তি ছাড়া আপনার হাতে কিছুই থাকবে না। কিন্তু যদি আপনি সঠিক পথ বেছে নেন, তাহলে ন্যূনতম প্রচেষ্টায় আপনি আপনার গন্তব্য খুঁজে পেতে পারেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন একটি পিঁপড়া কতটা কঠোর পরিশ্রম করে, কিন্তু যদি সে ভুল পথে তার যাত্রা শুরু করে, তাহলে সে কখনোই তার গন্তব্যে পৌঁছাতে পারবে না। অন্যদিকে একটি ঈগল আকাশ থেকে তার দৃষ্টি স্থির রাখে এবং সঠিক মুহূর্তে তার শিকার ধরে। দুজনেই কঠোর পরিশ্রম করে, কিন্তু পার্থক্য রয়েছে দিক নির্দেশনা এবং কৌশলে। বাস্তবতা হল, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা কেবল কঠোর পরিশ্রমই করেন না, তারা লিভারেজ বা সুবিধা এবং বিভিন্ন সিস্টেম বা পদ্ধতি ব্যবহার করেন। হাসান, শাহবাজ এবং আবু বাসালেহের মতো ব্যক্তিরা প্রতিটি কাজ নিজের হাতে করেন না, তারা তাদের সাথে এমন লোক রাখেন যারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। আপনি যদি মনে করেন যে দিনে 16 ঘন্টা কাজ করাই সাফল্যের চাবিকাঠি, তাহলে এক মুহূর্তের জন্য থামুন। এই কৌতুকটি শুনুন। একজন অফিসার একজন কর্মীকে জিজ্ঞাসা করলেন,
তুমি সারাদিন এত কঠোর পরিশ্রম করো, তবুও কেন ধনী হতে পারছো না? কর্মী উত্তর দিল, স্যার, কারণ কঠোর পরিশ্রম কেবল পেট ভরায়, পকেট নয়। একথা শুনে অফিসার চুপ হয়ে গেলেন। আজকের যুগে কঠোর পরিশ্রমের চেয়ে মানসিকতা বা মাইন্ডসেট বেশি গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা, স্মার্ট ওয়ার্ক এবং সঠিক মানুষদের সঙ্গ আপনাকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে নিছক কঠোর পরিশ্রম কখনোই পৌঁছাতে পারে না। তাই পরের বার যখন কেউ বলবে যে কঠোর পরিশ্রমই সব, তখন তাদের বলুন যে কঠোর পরিশ্রম কেবল তখনই কাজ করে যখন দিক নির্দেশনা সঠিক হয়। মনে রাখবেন, আপনি কতটা কঠোর পরিশ্রম করছেন তা বড় কথা নয়। আসল কথা হল আপনি কতটা স্মার্টলি বা কৌশলগতভাবে কাজ করছেন। অধ্যায় 2, হাসেল কালচারের মূল্য বা মাসুল। জেগে ওঠো এবং কাজে লেগে পড়ো। এটি এমন একটি মন্ত্র যা আজকের প্রজন্ম তাদের জীবনের অংশ করে নিয়েছে। আপনি যদি কাজ করার জন্য ভোর 4টে ঘুম থেকে না ওঠেন, তাহলে আপনাকে এমন অনুভব করানো হয় যেন আপনি জীবনের এই ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়ছেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই হাসেল কালচার বা বিরামহীন কাজের সংস্কৃতির আসল মূল্য বা ক্ষতি কি? এখানে একটি ছোট্ট গল্প আছে। মুসা একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করত। সে সব সময় সবার আগে অফিসে আসত এবং সবার শেষে বের হতো। এমনকি ছুটির দিনেও তাকে ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখা যেত। তার বন্ধুরা তাকে অনুপ্রেরণার উৎস মনে করত। কিন্তু একদিন অফিসের ভিতরেই মুসার হার্ট অ্যাটাক হল। মাত্র ৩৫ বছর বয়সে ডাক্তার তাকে জানালেন যে ঘুমের অভাব, অতিরিক্ত মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর জীবনযাপন তার শরীরকে ধ্বংস করে দিয়েছে। মুসার সংগ্রাম সবাইকে অনুপ্রাণিত করেছিল সত্যি, কিন্তু সেই সংগ্রাম তাকে শেষ করে দিয়েছিল। এটিই হল হাসেল কালচারের মূল্য বা মাসুল। এটি আমাদের বিশ্বাস করতে শেখায় যে আমাদের মূল্য কেবল আমাদের কাজের ঘণ্টা দিয়ে পরিমাপ করা হয়। আপনাকে বলা হয় যে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি সফল হবেন, কিন্তু আসলেই কি তাই? এখানে একটি সুন্দর কথা মনে পড়ে, দিনরাত দৌড়ালেই গন্তব্য আসে না, নিজেকে হারিয়ে ফেললে গল্প তৈরি হয় না। হাসেল কালচার আমাদের শিখিয়েছে যে বিশ্রাম নেওয়া মানে দুর্বলতা, কিন্তু সত্য হল বিশ্রাম ছাড়া আপনি খুব বেশি দিন টিকতে পারবেন না। বিজ্ঞান স্পষ্টভাবে বলে যে যখন আপনি ক্রমাগত অতিরিক্ত কাজ করেন, তখন আপনার উৎপাদনশীলতা কমতে শুরু করে। আপনি হয়তো শুনেছেন যে বার্নআউট বা নিঃশেষ হয়ে যাওয়া কেবল একটি মডার্ন শব্দ, কিন্তু এটি সত্যিই আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে ধ্বংস করে। এখন একটি চমকপ্রদ তথ্য শুনুন। জাপানে কারোশি নামে একটি শব্দ আছে, যার আক্ষরিক অর্থ হল অতিরিক্ত কাজের কারণে মৃত্যু। কল্পনা করুন, যখন অতিরিক্ত কাজ করা একটি সংস্কৃতিতে এত স্বাভাবিক হয়ে যায় যে এর কারণে মৃত্যুর জন্য একটি নির্দিষ্ট শব্দ তৈরি করতে হয়, তাহলে তা কতটা বিপজ্জনক হতে পারে? হাসেল কালচার কেবল আপনার শরীরকেই গ্রাস করে না, এটি আপনার সম্পর্কগুলোকেও খেয়ে ফেলে। যে বন্ধুদের সাথে আপনি কলেজের স্মৃতি তৈরি করেছিলেন, তারা এখন আপনার হোয়াটসঅ্যাপ তালিকায় কেবল নাম হয়ে আছে। আপনার বাবা মা আপনাকে দেখার জন্য আকুল হয়ে থাকেন, আর আপনার সন্তানরা কেবল আপনার চেয়ারে রাখা ল্যাপটপটিকেই চেনে। এখানে আমি আপনাকে একটি তিক্ত সত্য বলি, যদি আপনি আজ আপনার জীবনের ভারসাম্য বজায় না রাখেন, তবে আগামীকাল আপনার শরীর আপনাকে থামতে বাধ্য করবে। আমরা পারভেজ এবং হাসানের সাফল্য দেখে অবাক হই, কিন্তু আমরা দেখি না যে হাজার হাজার মানুষ তাদের টিমে তাদের সাফল্যের পেছনে কাজ করে। আপনি যদি একা সুপারম্যান হওয়ার চেষ্টা করেন, তবে আপনি কেবল ক্লান্তই হবেন। তাহলে সমাধান কি? হাসেল করা বা কঠোর পরিশ্রম করা খারাপ কিছু নয়, কিন্তু সব কিছুরই একটা সীমা থাকা উচিত। নিজের জন্য সীমানা তৈরি করুন। একটি নির্দিষ্ট সময়ের পর কাজ বন্ধ করতে শিখুন। মনে রাখবেন, বিশ্রাম কোনো বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজনীয়তা। এই প্রসঙ্গে একটি কৌতুক শুনুন। এক লোক ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার, আমার বিশ্রাম নেওয়ার সময় নেই। ডাক্তার হেসে বললেন, তাহলে আপনাকে হাসপাতালে শুয়ে বিশ্রাম নেওয়ার জন্য সময় বের করতে হবে। হাসেল কালচার আমাদের স্বপ্নের পেছনে ছুটতে শেখায়, কিন্তু এই প্রক্রিয়ায় আমাদের নিজেদের হারিয়ে ফেলা উচিত নয়। স্বপ্ন তখনই পূরণ হয় যখন আমরা জেগে থাকি, আর জেগে থাকার অর্থ হল ভারসাম্য বজায় রাখা, নিজের যত্ন নেওয়া এবং জীবনকে কেবল কাজ হিসেবে নয়, বরং একটি সুন্দর যাত্রা হিসেবে বিবেচনা করা। অধ্যায় 3, প্রোডাক্টিভিটি প্যারাডক্স বা উৎপাদনশীলতার বিভ্রান্তি। আমরা প্রায়শই শুনি যে আমরা যত বেশি কাজ করব তত বেশি সফল হব, কিন্তু এটি কি সবসময় কাজ করে? নিজেদের ক্রমাগত ব্যস্ত রাখা কি আমাদের উৎপাদনশীলতা বাড়ায়? এই প্রশ্নটি আজকের যুগের সবচেয়ে বড় প্রোডাক্টিভিটি প্যারাডক্স বা উৎপাদনশীলতার ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। কল্পনা করুন, আপনি সারা দিন কঠোর পরিশ্রম করেছেন,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছেন, কিন্তু রাতে ঘুমানোর সময় আপনি বুঝতে পারলেন যে আপনি আসলে সারাদিনে কোনো বড় কাজ সম্পন্ন করেননি। কোথাও না কোথাও এসব কিছু একটি অর্থহীন দৌড়ে পরিণত হয়েছে। এটিই উৎপাদনশীলতার জটিল ফাঁদ। আজকের দুনিয়ায় কেবল বেশি কাজ করার পরিবর্তে আমরা স্মার্টলি বা বুদ্ধিমত্তা ব্যবহার করে কাজ করার উপর জোর দিচ্ছি। কাজের গুণমান বোঝার চেষ্টা করুন, কেবল পরিমাণের পেছনে ছুটবেন না। একবার একটি ছোট স্টার্টআপের মালিক বলেছিলেন, আমি সারাদিন কাজ করেছি, কিন্তু সন্ধ্যায় চিন্তা করে দেখলাম আমি উল্লেখযোগ্য কোনো ফলাফল তৈরি করতে পারিনি। এই প্রশ্নটি সবার মনেই জাগে। আমরা যদি কাজ করছি, তবে কেন এর ফলাফল দেখতে পাচ্ছি না? সহজ উত্তর হল কাজের পদ্ধতিটি ভুল। অনেক সময় আমরা তুচ্ছ কাজে নিজেদের এত বেশি জড়িয়ে ফেলি যে আমরা আমাদের বড় লক্ষ্যগুলো ভুলে যাই। দৌড় সবসময় থাকে, কিন্তু গন্তব্য আর দেখা যায় না। একটি মজার গল্প আছে যেখানে এক ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় রাস্তায় বারবার তার পথ পরিবর্তন করছিলেন। তার মন তাকে বলছিল এই রাস্তাটি ভালো হবে, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই একই রাস্তায় ফিরে এলেন যেখান থেকে তিনি এসেছিলেন। এই গল্পটি আমাদের শেখায় যে যদি আমরা মৌলিকভাবে আমাদের দিক পরিবর্তন না করি, তবে আমাদের কঠোর পরিশ্রম কখনোই আমাদের আসল ফলাফল দেবে না। আজকাল হ্যাভ টু ডু তালিকা এবং ওয়ান্ট টু ডু তালিকার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। হ্যাভ টু ডু তালিকায় সেই কাজগুলো থাকে যা আমাদের অন্যের প্রত্যাশা এবং দায়িত্বের কারণে অবশ্যই করতে হয়। অন্যদিকে ওয়ান্ট টু ডু তালিকায় সেই কাজগুলো থাকে যা আমাদের নিজস্ব লক্ষ্য এবং ইচ্ছা পূরণ করে। আমরা যদি সর্বদা হ্যাভ টু ডু তালিকার দিকে মনোনিবেশ করি, তবে আমরা কেবল ব্যস্তই থাকব, কিন্তু আমাদের উৎপাদনশীলতায় এর কোনো প্রভাব পড়বে না। মাঝে মাঝে নিজেকে জিজ্ঞাসা করুন, এই কাজটি কি আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে নাকি আমাকে নিচে নামিয়ে দিচ্ছে? অন্যদিকে আমাদের এটাও বুঝতে হবে যে উৎপাদনশীলতা মানে কেবল সময় বাঁচানো নয়, বরং আমরা সেই সময়টি কিভাবে ব্যবহার করছি সেটাই আসল বিষয়। আমরা কি সত্যিই এমন কাজে সময় দিচ্ছি যা আমাদের উদ্দেশ্য বা লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? যদি উত্তর না হয়, তবে আমাদের কঠোর পরিশ্রমের লাভ কি? আমরা এখানে একটি উদাহরণ নিতে পারি। আপনি যদি প্রতিদিন একই কাজ বারবার করে সময় নষ্ট করেন, তবে সেই কাজটি অন্য কাউকে দিয়ে করানো বা স্বয়ংক্রিয় বা অটোমেট করা ভালো। স্মার্ট ওয়ার্ক হল সেটাই যেখানে আপনি আপনার সময় কেবল সেই জিনিসগুলিতে বিনিয়োগ করেন যা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময় সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু এটি বুঝতে শিখুন। শেষ পর্যন্ত প্রোডাক্টিভিটি প্যারাডক্সের সমাধান হল কেবল ব্যস্ত থাকার পরিবর্তে স্মার্টলি কাজ করা। এমন কোনো নিয়ম নেই যে বেশি পরিশ্রম করলে বেশি উৎপাদনশীলতা আসবে। কেবল যখন আপনি কাজের সঠিক পদ্ধতি, সঠিক দিক এবং সঠিক উদ্দেশ্য বুঝতে পারবেন, তখনই আপনি প্রকৃত সাফল্য এবং উৎপাদনশীলতা অনুভব করবেন। সবাই কাজ করে, কিন্তু স্মার্ট ওয়ার্ক বা কৌশলগত কাজ পার্থক্য গড়ে। অধ্যায় 4, লেভারেজের শক্তি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু লোক 24 ঘন্টায় যা সম্পন্ন করে, অন্যরা তা এক সপ্তাহেও করতে পারে না? তাদের কি কোনো জাদু আছে? না, তাদের কাছে লেভারেজ আছে, যার অর্থ হল সঠিক সম্পদ এবং কৌশল ব্যবহার করে কম প্রচেষ্টায় বড় ফলাফল অর্জন করা। আসুন একটি গল্পের মাধ্যমে এটি বোঝা যাক। এক কৃষক প্রতিদিন তার জমিতে সেচ দেওয়ার জন্য নদী থেকে পানি আনতেন। তাকে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কঠোর পরিশ্রম করতে হতো। একদিন তিনি দেখলেন যে তার প্রতিবেশী একটি সেচ ব্যবস্থা বা ইরিগেশন সিস্টেম ইনস্টল করেছেন, যা অটোমেটিক জমিতে পানি পৌঁছে দিচ্ছে। যে কৃষক ঘণ্টার পর ঘণ্টা কাজ করতেন, তার তুলনায় প্রতিবেশী মাত্র একটি বোতাম টিপেই কাজ শেষ করছিলেন। এটাই লেভারেজের বিষয়। আজকের দুনিয়ায় লেভারেজ মানে কেবল মেশিন বা প্রযুক্তি নয়, এর অর্থ হল আপনার সময়, দক্ষতা এবং সম্পদের সঠিক ব্যবহার। কাব্যিকভাবে বলতে গেলে, বুদ্ধিমত্তা যখন শ্রমের সাথে মিলিত হয়, তখনই কঠোর পরিশ্রমের আসল খেলা শুরু হয়। এখন ভাবুন, কেন কিছু লোক একই কাজ করে ধনী হয় আর অন্যরা একই জায়গায় আটকে থাকে? কারণ তারা তাদের সময়ের লেভারেজ ব্যবহার করে। উদাহরণস্বরূপ, একজন লেখক একটি বই লেখার জন্য দিন-রাত কাজ করেন, যখন অন্য একজন লেখক তার বইয়ের পাশাপাশি একটি অডিও বুক, একটি ওয়ার্কশপ এবং একটি অনলাইন কোর্স তৈরি করেন। প্রথম লেখক কঠোর পরিশ্রম করেন, কিন্তু দ্বিতীয় লেখক কঠোর পরিশ্রমের পাশাপাশি লেভারেজ ব্যবহার করেন। শাহবাজ একবার বলেছিলেন, যদি আপনি ঘুমানোর সময় অর্থ উপার্জনের উপায় খুঁজে না পান, তবে আপনাকে মৃত্যু পর্যন্ত কাজ করতে হবে। এর সহজ অর্থ হল এমন একটি সিস্টেম তৈরি করা যা আপনার জন্য কাজ করবে, এমনকি যখন আপনি কাজ করছেন না তখনও। এখানে একটি মজার তথ্য আছে। আপনি কি জানেন যে বিশ্বের শীর্ষ 1% ধনী ব্যক্তিরা অন্যের সময় এবং প্রতিভা ব্যবহার করে তাদের সম্পদ তৈরি করেন? একেই লেভারেজ বলা হয়। আপনার লক্ষ্য অর্জনের জন্য অন্যদের দক্ষতা এবং প্রচেষ্টা ব্যবহার করা। তবে এর অর্থ এই নয় যে আপনাকে অন্যদের শোষণ করতে হবে। সঠিক পদ্ধতি হল সহযোগিতার দিকে মনোনিবেশ করা। সঠিক টিম, সঠিক প্রযুক্তি এবং সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনি এমন কাজ করতে পারেন যা একা করা অসম্ভব মনে হয়। এখন একটি কৌতুক শুনুন। দুই ব্যক্তি বনে কাঠ কাটছিল।
একজন বলল, আমি সকাল থেকে একটানা কাঠ কাটছি। অন্যজন উত্তর দিল, আর আমি প্রতি ঘন্টায় আমার কুঠার ধার দিচ্ছি। এখন বলুন, কে বেশি কাঠ কাটবে? লেভারেজ মানে কেবল বেশি কাজ করা নয়, এর অর্থ হল স্মার্টলি কাজ করা। আপনার প্রতিভা অন্যদের সাথে শেয়ার করুন। প্রযুক্তি ব্যবহার করুন। অপ্রয়োজনীয় কাজগুলো স্বয়ংক্রিয় করুন। প্যারেটো নীতি বা 80-20 নিয়ম এখানেও প্রযোজ্য। 80% ফলাফল আসে কেবল 20% সঠিক প্রচেষ্টা থেকে। তাহলে কেন আপনার জীবনের সেই 20% প্রচেষ্টাগুলো খুঁজে বের করে সেগুলোকে লিভারেজ করবেন না? পরিশেষে একটি খাঁটি কথা, যারা সবকিছু একা করতে চায় তারা ক্লান্ত হয়ে পড়ে, আর যারা অন্যদের সাহায্যে নিজেদের শক্তি বাড়ায় তারা ইতিহাস তৈরি করে। লিভারেজের শক্তি চিনুন। এটি কেবল আপনার জীবনকে সহজ করবে না, বরং আপনাকে এমন উচ্চতা দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। অধ্যায় 5, সময় ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন। সময়ের মূল্য বুঝুন। এটি একটি অমূল্য রত্ন। এটি সঠিকভাবে যাপন করাই জীবনের লক্ষ্য। আপনার কি মনে হয় দিনে 24 ঘন্টা কম পড়ে যাচ্ছে? কাজের অন্তহীন স্তূপ, ডেডলাইন এবং ব্যক্তিগত জীবনের বিশৃঙ্খলা, এই সব কিছুই আমাদের সময় ব্যবস্থাপনার দুর্বলতা প্রকাশ করে। কিন্তু সত্য হল, সমস্যাটি সময়ের অভাব নয়, বরং সময়কে সঠিকভাবে ব্যবহার না করা। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে সময়কে নিয়ন্ত্রণে এনে আমাদের জীবনকে গুছিয়ে নেওয়া যায় এবং সফল করা যায়। সময় ব্যবস্থাপনা অগ্রাধিকার বা প্রায়োরিটি নির্ধারণ দিয়ে শুরু হয়। প্রতিদিন আমাদের অনেক কাজ থাকে, কিন্তু সব কাজ কি সমান গুরুত্বপূর্ণ? প্যারেটো নীতি বলে যে 80% ফলাফল আসে কেবল 20% সঠিক প্রচেষ্টা থেকে। ভাবুন, আপনি যদি কেবল সেই 20% কাজের উপর ফোকাস করেন যা সবচেয়ে কার্যকর, তবে আপনি আপনার উৎপাদনশীলতা কতটা বাড়াতে পারবেন? প্রতিটি কাজ শেষ করা গুরুত্বপূর্ণ নয়, প্রয়োজনীয় কাজগুলো আগে করাই আসল জয়। এখন টাইম ব্লকিংয়ের প্রসঙ্গে আসা যাক। এটি এমন একটি কৌশল যেখানে আপনি আপনার দিনের প্রতিটি ঘন্টা আগে থেকেই ঠিক করে রাখেন। উদাহরণস্বরূপ, সকালটা পড়াশোনার জন্য, বিকেলটা অফিসের কাজের জন্য এবং সন্ধ্যাটা পরিবারের সাথে সময় কাটানোর জন্য। আপনি যখন প্রতিটি কাজের জন্য সময় নির্ধারণ করেন, তখন কেবল আপনার দিনটিই অগোছালো হয় না, বরং কাজের প্রতি আপনার মনোযোগও বৃদ্ধি পায়। কিন্তু কেবল পরিকল্পনা করাই কি যথেষ্ট? না। প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার অভ্যাস আমাদের সময়ের সবচেয়ে বড় শত্রু। আমরা প্রায়শই ভাবি কাল করব, আর সেই কাল কখনো আসে না। এই সমস্যা থেকে বাঁচার সেরা উপায় হল 2-মিনিট রুল বা 2 মিনিটের নিয়ম। এই নিয়ম বলে যে যদি কোনো কাজ 2 মিনিটে করা সম্ভব হয়, তবে তা এখনই করে ফেলুন। এই ছোট্ট অভ্যাসটি জাদুর মতো আপনার উৎপাদনশীলতা বাড়িয়ে দিতে পারে। আজকের কাজ আগামীকালের জন্য রেখে দেওয়া মানে আপনার স্বপ্নগুলোকেও আগামীকালের জন্য রেখে দেওয়া। সময় ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ডিজিটাল বিভ্রান্তি বা ডিজিটাল ডিস্ট্র্যাকশন। সোশ্যাল মিডিয়া, ফোনের নোটিফিকেশন এবং অপ্রয়োজনীয় ইমেল আমাদের অজান্তেই অনেক সময় নষ্ট করে দেয়। আপনি যদি আপনার সময় সঠিকভাবে ব্যবহার করতে চান, তবে ডিজিটাল বিরতি নিতে শিখুন। পোমোডোরো টেকনিক এখানে সহায়ক হতে পারে, যেখানে আপনি 25 মিনিট পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করেন এবং তারপর 5 মিনিটের বিরতি নেন। এছাড়া প্রতিদিনের পর্যালোচনা এবং সাপ্তাহিক পরিকল্পনা আপনার সময় ব্যবস্থাপনার কৌশলকে আরও শক্তিশালী করে। প্রতিটি দিনের শেষে আপনি কি অর্জন করেছেন এবং কি উন্নত করতে পারেন তা ভাবা জরুরি। সময়ের গতি আয়ত্ত করতে শিখুন। প্রতিটি মুহূর্ত নিজের শর্তে বাঁচতে শিখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সময় ব্যবস্থাপনা মানে কেবল কাজ করা নয়, এর অর্থ হল জীবনের প্রতিটি দিকের ভারসাম্য বজায় রাখা। ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা কাজ ও জীবনের ভারসাম্য তৈরি করাও কাজের মতোই গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার পরিবার, বন্ধু এবং নিজের জন্য সময় বের করেন, তখন আপনার মানসিক শান্তি এবং সুখ বৃদ্ধি পায়। পরিশেষে, সময় ব্যবস্থাপনা এমন একটি দক্ষতা যা সবার শেখা উচিত। এটি কেবল একটি অভ্যাস নয়, বরং জীবনকে সফল করার একটি পথ। যে সময়ের মূল্য দেয়, সে তার স্বপ্নকে সত্যি করে তোলে। অধ্যায় 6, স্মার্ট ওয়ার্ক বনাম হার্ড ওয়ার্ক। আমরা সবসময় শুনেছি যে কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, কিন্তু সব ক্ষেত্রে কি সত্যিই তাই? আপনি যদি দিনরাত কঠোর পরিশ্রম করেন, তবে কি নিশ্চিতভাবে আপনার গন্তব্যে পৌঁছাবেন? নাকি এমন হয় যে আপনি অনেক কাজ করেন কিন্তু তবুও প্রত্যাশিত ফলাফল পান না? এটাই হলো স্মার্ট ওয়ার্ক বনাম হার্ড ওয়ার্কের খেলা। আর এই প্রশ্নটি আজ সবার মনে ঘুরপাক খাচ্ছে। আমরা যদি কঠোর পরিশ্রমের কথা বলি, তবে তা সবসময় সেই একই পুরনো ধাঁচের।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথা নিচু করে কাজ করা। কিন্তু স্মার্ট ওয়ার্ক মানে এমন কাজ করা যেখানে প্রচেষ্টা কম কিন্তু ফলাফল বেশি। পদ্ধতিটি বুঝুন, তবেই আপনি সঠিক ফলাফল পাবেন। একটি গল্প আছে। এক কৃষক তার জমিতে দিন রাত কাজ করত। সে জমি চাষ করত, পানি দিত, বীজ বুনত, কিন্তু তার প্রত্যাশা অনুযায়ী ফসল ভালো হতো না। তারপর একদিন সে তার বন্ধুর পরামর্শ নিল। বন্ধুটি বলল, তুমি এত কাজ করছো, কিন্তু তুমি কি সঠিক উপায়ে কাজ করছো? কৃষক উত্তর দিল, আমি ঠিক তাই করেছি যা আমার দাদা এবং প্রপিতামহ করতেন। তখন বন্ধুটি কৃষককে বুঝিয়ে বলল যে কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার সঠিক মিশ্রণই সাফল্যের আসল রহস্য। কৃষক তার কঠোর পরিশ্রম চালিয়ে গেল, কিন্তু এখন সে একটি নতুন পদ্ধতি গ্রহণ করল। আবহাওয়ার অবস্থা, মাটির গুণমান এবং সেচের সঠিক পদ্ধতি যাচাই করা। সেই বছর তার ফসল ছিল সেরা। এই গল্পটি আমাদের শেখায় যে সঠিক দিক নির্দেশনা ছাড়া কঠোর পরিশ্রম সবসময় কার্যকর হয় না। স্মার্ট ওয়ার্ক তখনই হয় যখন আপনি আপনার কঠোর পরিশ্রমকে সঠিক এবং উন্নত উপায়ে ব্যবহার করেন। মাঝে মাঝে পথ পরিবর্তন করুন, তাহলে গন্তব্য দ্রুত খুঁজে পাবেন। আপনারা প্রায়শই শুনেছেন যে সময়ই অর্থ বা টাইম ইজ মানি, কিন্তু আপনি কি জানেন যে সঠিকভাবে ব্যয় করা সময় আরও বেশি মূল্যবান? একটি বড় পার্থক্য হল কঠোর পরিশ্রমে আপনি সময়ের একটি বড় অংশ ব্যয় করে একটি কাজ শেষ করার চেষ্টা করেন। অন্যদিকে স্মার্ট ওয়ার্কে আপনি কম সময়ে বেশি কাজ করেন এবং সেই কাজের গুণমানও চমৎকার হয়। এখানে আরও একটি মজার কৌতুক আছে। দুজন লোক একই নদী পার হওয়ার জন্য নৌকায় রওনা হল। একজন খুব কষ্ট করে দাঁড় বাইছিল আর অন্যজন নৌকার যাত্রা উপভোগ করছিল। প্রথমজন ক্লান্ত হয়ে চুপচাপ বসে পড়ল এবং বলল, সত্যি কঠোর পরিশ্রমে কাজ হয় না। দ্বিতীয়জন বলল, আমি মজা পাচ্ছি, তোমার কাছে কঠোর পরিশ্রম আছে আর আমার কাছে আছে নদীর স্রোত। এই কৌতুকটি আমাদের শেখায় যে কেবল কঠোর পরিশ্রম করাই যথেষ্ট নয়, সেই প্রচেষ্টাকে সঠিক এবং উন্নত উপায়ে প্রয়োগ করা বেশি গুরুত্বপূর্ণ। স্মার্ট ওয়ার্ক মানে এই নয় যে আপনি কঠোর পরিশ্রম এড়িয়ে চলবেন। এর অর্থ হল আপনি আপনার কঠোর পরিশ্রমকে সঠিক এবং উন্নত উপায়ে ব্যবহার করবেন। আপনি যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করেন, তবে আপনি কম সময়ে বেশি অর্জন করতে পারবেন। শুধু শারীরিক শক্তি ব্যবহার করবেন না, বুদ্ধিমত্তা প্রয়োগ করে কাজ করুন। আজকের দুনিয়ায় যেখানে সময় সবচেয়ে মূল্যবান জিনিস, স্মার্ট ওয়ার্ক আপনার সবচেয়ে বড় সঙ্গী হতে পারে। কঠোর পরিশ্রমের পুরনো পদ্ধতি সময় এবং শক্তি উভয়ই গ্রাস করে, কিন্তু স্মার্ট ওয়ার্ক উভয়ই সাশ্রয় করে এবং আপনাকে আরও গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করার সুযোগ দেয়। তাই পরের বার যখন আপনার কোনো কাজে কঠোর পরিশ্রম করতে ইচ্ছা হবে, মনে রাখবেন, কঠোর পরিশ্রম প্রয়োজন, কিন্তু সেই শ্রমকে সঠিক উপায়ে কাজে লাগানো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি কঠোর পরিশ্রম করতে পারেন, কিন্তু আপনি কি সঠিক দিকে কাজ করছেন? সেটাই আসল পার্থক্য করে দেবে। সবাই কঠোর পরিশ্রম করে, কিন্তু যারা স্মার্টলি কাজ করে দিন শেষে তারাই জেতে। যে সময়ের মূল্য দেয় সে তার স্বপ্নকে সত্যি করে তোলে। অধ্যায় 7, সৃজনশীলতা এবং উদ্ভাবনের ভূমিকা। আজকের বিশ্বে সবচেয়ে বড় শক্তি কি? এটা কি কঠোর পরিশ্রম, নাকি স্মার্ট ওয়ার্ক, নাকি অন্য কিছু যা আমাদের সফল হতে সাহায্য করে? উত্তর হল সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি এবং উদ্ভাবন বা ইনোভেশন। এই দুটি জিনিস আজ সবাইকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। কিন্তু এই দুটির আসলে অর্থ কি? সৃজনশীলতা কি কেবল একটি ধারণা বা আইডিয়াকে নতুন রূপ দেওয়া, আর উদ্ভাবন কি কেবল একটি নতুন আইডিয়ার নাম? আসুন এটি গভীরভাবে আলোচনা করি। প্রথমত, সৃজনশীলতা মানে কেবল শিল্প বা ডিজাইন নয়। সৃজনশীলতা মানে নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তাভাবনা দেখা। এটি এমন একটি ক্ষমতা যা একটি সমস্যার সমাধানের জন্য প্রথাগত চিন্তাভাবনা থেকে সরে এসে নতুন ধারণা অনুসন্ধান করে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বিরক্তিকর পৃষ্ঠাকে আকর্ষণীয় করে তুলতে চান, তবে কেবল লেখা বা বিষয়বস্তু পরিবর্তন করলেই হবে না, বরং এটিকে ভিন্ন স্টাইলে উপস্থাপন করতে হবে। এটিই সৃজনশীলতার আসল খেলা। আপনার চিন্তা পরিবর্তন করুন, পৃথিবী বদলে যাবে, নতুন পথ নিজেই তৈরি হবে। অন্যদিকে উদ্ভাবন বা ইনোভেশন হল সেই ধারণা যা বাস্তবে রূপান্তরিত হয় এবং একটি দরকারি জিনিসের রূপ নেয়। একবার এক লোক তার বন্ধুকে বলল, আমি এমন একটি বুদ্ধি ভেবেছি যা পৃথিবী বদলে দেবে। বন্ধু উত্তর দিল, খুব ভালো, কিন্তু তুমি কি এটাকে শুধু চিন্তা হিসেবেই রেখে দিয়েছ, নাকি তুমি আসলে এটা করার কথা ভাবছ? এটি সৃজনশীলতা এবং উদ্ভাবনের মধ্যে পার্থক্য। প্রথমজন কেবল চিন্তা করে, দ্বিতীয়জন তা বাস্তবায়ন করে। যখন আমরা সৃজনশীলতা এবং উদ্ভাবনের কথা বলি, তখন এটা বোঝা জরুরি যে এই দুটি ছাড়া
আজকের বিশ্বে প্রযুক্তি, বিজ্ঞান বা ব্যবসায় কোনো সাফল্যই সম্ভব হতো না। কল্পনা করুন, আইফোন আবিষ্কারের আগে অ্যাপেল যদি প্রথাগত মোবাইল ফোনের সীমাবদ্ধতা নিয়ে না ভাবত, তবে কি আমরা আজ স্মার্টফোনের এই যুগে বাস করতাম? সেই চিন্তা উদ্ভাবন হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং পৃথিবীকে বদলে দিয়েছে। উদ্ভাবন থেকে স্বাধীনতা আসে, সেই চিন্তা পৃথিবীর ভিত্তি বদলে দেয়। আমাদের দৈনন্দিন জীবনে সৃজনশীলতার গুরুত্ব কেবল নতুন জিনিস তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের পুরনো অভ্যাস এবং কাজের পদ্ধতি উন্নত করতেও সাহায্য করে। আপনি কি বিশ্বাস করেন যে আমরা যদি প্রতিদিন একই পুরনো পদ্ধতি অবলম্বন করি তবে আমরা কোনো নতুন ফলাফল পাব? একদমই না। সৃজনশীলতা হলো প্রশ্ন করা, নতুন কি করা যেতে পারে, আর উদ্ভাবন হলো জিজ্ঞাসা করা, সেই নতুন পদ্ধতি কিভাবে কাজে লাগানো যেতে পারে। আজকাল আমরা দেখি যে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠানের সাফল্যের ক্ষেত্রে সৃজনশীলতা এবং উদ্ভাবনের সঠিক মিশ্রণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি ছোট স্টার্টআপ থেকে শুরু করে বড় ব্যবসা পর্যন্ত যদি কারোর মধ্যে নতুন চিন্তা এবং উন্নয়নের আকাঙ্ক্ষা না থাকে, তবে তারা শীঘ্রই পিছিয়ে পড়বে। পৃথিবী পুরনো পদ্ধতিতে চলতে পারে না। এই কারণে প্রতিটি কোম্পানি, তা ছোট হোক বা বড়, উদ্ভাবন করতে এবং নতুন চিন্তার সাথে এগিয়ে যেতে চায়। নতুন ভাবুন, নতুন করুন, বিশ্বকে আপনার পথ দেখান। কখনো কখনো সৃজনশীলতা এবং উদ্ভাবনের জন্য ঝুঁকি নেওয়ার প্রয়োজন হয়। এই ঝুঁকিগুলো ব্যর্থতা এবং অসুবিধা হতে পারে, কিন্তু যতক্ষণ না আপনি এই বিপদগুলোর মুখোমুখি হবেন, আপনি কিভাবে নতুন জিনিস আবিষ্কার করবেন? ভাবুন, বৈদ্যুতিক বাল্ব তৈরির যাত্রায় আবু সালেহি যদি ব্যর্থতার ভয় হার মেনে নিতেন, তবে কি আমরা আজ বৈদ্যুতিক আলোর সুবিধা পেতাম? এটি সেই আবেগ এবং চিন্তা যা সৃজনশীলতা এবং উদ্ভাবনকে উস্কে দেয়। আজ আমরা বিশ্বে যে বড় নামগুলো দেখি, তারা প্রত্যেকেই অনন্য উদ্ভাবক। এই লোকেরা তাদের কাজে কেবল সৃজনশীলতা ব্যবহার করে না, তাদের চিন্তাভাবনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সাহস এবং সেটিকে উদ্ভাবনে রূপান্তর করার সাহস তাদের আছে। এই কারণেই তারা যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম। যারা না ভেবে সামনে পা বাড়ায় না, তারা কখনো নতুন দিক খুঁজে পায় না। তাহলে কি আমরা সৃজনশীলতা এবং উদ্ভাবনকে আমাদের জীবনের অংশ করতে পারি? অবশ্যই। আমাদের কেবল তাদের প্রকৃত মূল্য বুঝতে হবে। একবার আমরা আমাদের চিন্তাভাবনাকে সীমাবদ্ধ না রেখে নতুন পথের সন্ধান করলে আমরা বিশ্বের যে কোনো জায়গায় সাফল্য খুঁজে পেতে পারি। নতুন চিন্তা নতুন পথের সন্ধান দেয়। সত্যি, সৃজনশীলতা এবং উদ্ভাবন হল মূল শক্তি যা আমাদের বিশ্বকে বদলে দিতে পারে। অধ্যায় ৮, সাফল্যকে নতুন করে সংজ্ঞায়িত করা। সাফল্যের অর্থ কী? এই প্রশ্নের উত্তরটি যতটা সহজ দেখায়, ততটাই গভীর। আমাদের মধ্যে বেশিরভাগই সাফল্যকে কেবল একটি দৃষ্টিকোণ থেকে দেখেছি, একটি ভালো চাকরি, বড় বাড়ি, গাড়ি এবং ব্যাংক ব্যালেন্স। কিন্তু এটি কি সত্যিই সাফল্য? প্রশ্নগত না। প্রতিটি মানুষের জন্য সাফল্যের প্রকৃত অর্থ ভিন্ন হতে পারে। একবার এক ধনী ব্যবসায়ী এক গরিব জেলেকে বললেন, তোমার আরও মাছ ধরা উচিত। এভাবে তুমি টাকা উপার্জন করতে পারবে, তারপর তুমি একটি বড় নৌকা কিনতে পারবে এবং ধীরে ধীরে একটি কোম্পানি খুলতে পারবে। জেলে হাসল এবং জিজ্ঞাসা করল, তারপর কি হবে? ব্যবসায়ী বললেন, তারপর তুমি অবসর নিতে পারবে এবং আরামে জীবন চালাতে পারবে। জেলে উত্তর দিল, আমি তো এখনই আরামে জীবন চালাচ্ছি। এই গল্পটি আমাদের বলে যে সাফল্য সবার জন্য আলাদা অর্থ বহন করে। জীবনের দৌড়ে ছুটবেন না, নিজের গন্তব্য নিজেই তৈরি করুন। আজকের দুনিয়ায় মানুষ অন্যের সংজ্ঞা দ্বারা তাদের সাফল্য নির্ধারণ করে। প্রতিবেশীর দামি গাড়ি থাকলে আমাদেরও সেটা চাই। সোশ্যাল মিডিয়ায় কেউ ছুটিতে গেলে আমাদেরও সেটা করতে হবে। কিন্তু এই ইঁদুর দৌড়ে আমরা আমাদের আসল সুখ এবং পরিচয় হারিয়ে ফেলি। সাফল্যকে নতুন করে সংজ্ঞায়িত করা মানে নিজেকে জিজ্ঞাসা করা, আমি আসলে কি চাই? এই কৌতুকটির কথা ভাবুন। এক লোক বলল, আমার সব আছে কিন্তু সুখ নেই। অন্যজন উত্তর দিল, তাহলে সুখ কিনে নাও। প্রথমজন বলল, ভাই, দোকানে সুখ বিক্রি হয় না। সত্য হল, সাফল্য কেবল বস্তুগত জিনিসের মধ্যে নেই, বরং এটি সেই মুহূর্তগুলোতে রয়েছে যা আপনাকে আনন্দ দেয়। আপনি যদি অফিসে দিনরাত কঠোর পরিশ্রম করেন কিন্তু আপনার পরিবারের সাথে একটি আনন্দদায়ক সন্ধ্যা কাটাতে না পারেন, তবে সেটা সাফল্য। নিজেকে বুঝুন, নিজেকে জানুন। স্বপ্নের চেয়েও বড় একটা জগৎ আছে। আজকের দুনিয়ায় মানসিক স্বাস্থ্য এবং সুখ সাফল্যের নতুন মাপকাঠি হয়ে উঠেছে। অনেকে এখন বুঝতে পারছেন যে অর্থ উপার্জন করা প্রয়োজন, কিন্তু টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। এমনকি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরাও বলেছেন যে প্রকৃত সাফল্য হল সেটাই যা আপনার ভেতরে শান্তি এবং তৃপ্তি নিয়ে আসে। আরেকটি গল্প মনে পড়ল। একবার এক যুবক মুসাকে জিজ্ঞাসা করল, সাফল্য কি? মুসা একটি গাছের দিকে ইঙ্গিত করে বললেন, দেখো, এই গাছটি প্রতিদিন বড় হয়, কিন্তু তার উচ্চতা নিয়ে তার কখনো অহংকার হয় না। এটি ছায়া দেয়, ফল দেয় এবং তবুও বিনয়ী থাকে।
এটাই প্রকৃত সাফল্য। ভাবুন, সাফল্য যদি কেবল টাকা এবং খ্যাতি হতো তবে কত ধনী মানুষ সুখী হতো। কিন্তু বাস্তবতা তা নয়। এই কারণেই সাফল্যের অর্থ পরিবর্তন হচ্ছে। এটি এখন ভারসাম্য, সুখ এবং আপনি যে পজিটিভ প্রভাব ফেলে যান তার উপর কেন্দ্রী করে। সম্পদের পিছনে ছুটবেন না, সুখ খুঁজুন। সাফল্যকে নতুন করে সংজ্ঞায়িত করা মানে আপনার জীবনের আসল উদ্দেশ্য কী তা বোঝা। এটি কি কেবল অন্যদের মুগ্ধ করা নাকি নিজেকে খুশি রাখা? কারোর জন্য সাফল্য হল পরিবারের সাথে সময় কাটানো, অন্যের জন্য এটি নিজের পছন্দের কাজ করা। শেষ পর্যন্ত সাফল্য এমন একটি যাত্রা যা বাইরে থেকে নয়, ভেতর থেকে শুরু হয়। আপনি যখন আপনার হৃদয়ের কথা শোনেন তখন আপনি নিজেই আপনার সাফল্যকে সংজ্ঞায়িত করেন। অধ্যায় 9, কাজের ভবিষ্যৎ, স্বয়ংক্রিয় করা এবং দায়িত্ব অর্পণ করা। কাজের পদ্ধতি পরিবর্তন হচ্ছে। যেখানে একসময় মানুষ ঘণ্টার পর ঘণ্টা কঠোর পরিশ্রম করত, এখন প্রযুক্তি এবং অটোমেশনের মাধ্যমে সেই একই কাজ মিনিটে করা সম্ভব। আমাদের সময়ের সবচেয়ে বড় প্রশ্ন হল, আমরা কি স্মার্টলি কাজ করছি নাকি আমরা এখনও সেই পুরনো পথে হাঁটছি? কল্পনা করুন, যদি আপনাকে প্রতিদিন একই বিরক্তিকর এবং পুনরাবৃত্তিমূলক কাজ করতে হয়, তবে কি আপনি খুশি হবেন? সম্ভবত না। কিন্তু যদি কোনো মেশিন বা সফটওয়্যার সেই একই কাজ করে এবং আপনি সৃজনশীল কিছু ভাবার সময় পান, তবে কি সেটা ভালো হবে না? যারা যন্ত্রকে তাদের সঙ্গী করে তোলে তারা সময়ের মূল্য বোঝে। একজন ছোট ব্যবসায়ীর গল্প আছে, যিনি তার সমস্ত হিসাবের কাজ অটোমেশনে স্থানান্তরিত করেছিলেন। আগে তাকে এক্সেল শিটে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হতো, কিন্তু এখন তিনি কেবল একবার ক্লিক করেন আর সব কাজ মিনিটে হয়ে যায়। তিনি তার নতুন প্রকল্পগুলিতে মনোযোগ দেওয়ার জন্য সেই সময় বিনিয়োগ করেছিলেন এবং তার ব্যবসা দ্বিগুণ বেড়েছিল। প্রযুক্তি আমাদের সেই কাজগুলোতে সময় এবং শক্তি বিনিয়োগ করার সুযোগ দেয় যা সত্যিই গুরুত্বপূর্ণ। অটোমেশন কেবল সময় বাঁচানোর মাধ্যম নয়, এটি আপনার মানসিক ক্ষমতাকে মুক্ত করে, যাতে আপনি আরও উদ্ভাবনী এবং সৃজনশীল হতে পারেন। কাজ সহজ করুন, মেশিনের সাহায্য নিন, কিন্তু অটোমেশন একাই যথেষ্ট নয়। আপনি সব কাজ একা করতে পারবেন না, এবং সেই কারণেই ডেলিগেশন বা কাজ বন্টন করার শিল্পটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবুন, একজন টিম ক্যাপ্টেনের কাজ কি? তিনি কি প্রতিটি বল নিজেই করেন? তিনি কি প্রতিটি ক্যাচ নিজেই ধরেন? না, তিনি তার খেলোয়াড়দের শক্তি চেনেন এবং সেই অনুযায়ী দায়িত্ব অর্পণ করেন। সাফল্য তাদের কাছে আসে যাদের দলের প্রতি বিশ্বাস আছে। একবার একজন ব্যবসায়িক কোচ বলেছিলেন, যদি আপনি সবকিছু একা করার চেষ্টা করেন তবে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না, কিন্তু যদি আপনি সঠিক মানুষকে সঠিক কাজ অর্পণ করেন তবে সাফল্য আপনার হবে। ডেলিগেশন মানে সবকিছু নিজের মুঠোয় না রেখে বিশ্বাস করতে শেখা। এখানে একটি মজার কৌতুক আছে। এক বস তার কর্মচারীকে বললেন, এমন কিছু করে যাতে আমি বিশ্রাম পাই। কর্মচারী উত্তর দিল, ঠিক আছে, এখন থেকে আমিও বস হয়ে যাব। অটোমেশন এবং ডেলিগেশন কেবল কাজ সহজ করে না, তারা আপনাকে নেতা হওয়ার সুযোগ দেয়। একজন ভালো নেতা তিনি, যিনি অন্যের সক্ষমতা চেনেন এবং সঠিক পথে ব্যবহার করেন। ভবিষ্যতে যারা অটোমেশন এবং ডেলিগেশনের শক্তি বুঝতে পারবে তারা দ্রুত এগিয়ে যাবে। প্রযুক্তি আমাদের সাহায্য করার জন্য আছে, ভয় দেখানোর জন্য নয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সময় সবচেয়ে বড় খরচ এবং আমাদের এটি সেই জিনিসগুলোতে বিনিয়োগ করা উচিত যার প্রকৃত মূল্য আছে। কাজের বোঝা কম করুন, মনকে মুক্ত করুন। পরিশেষে কাজের ভবিষ্যৎ মানে প্রযুক্তি ব্যবহার করা, আপনার টিমের ওপর বিশ্বাস রাখা এবং আপনার ফোকাস সেই বিষয়গুলোতে রাখা যা আপনার সাফল্যের আসল চাবিকাঠি। মেশিনকে কাজ করতে দিন এবং আপনার সময় আপনার স্বপ্ন পূরণে বিনিয়োগ করুন। অধ্যায় 10, সাফল্যের পুনর্বিবেচনা। কেন কঠোর পরিশ্রমকে অতিরঞ্জিত করা হয়? আসুন শেষবারের মতো সাফল্যের ধারণাটি পুনরায় পরীক্ষা করি এবং সত্যিই বোঝার চেষ্টা করি কেন সাধারণ কঠোর পরিশ্রমকে প্রায়শই প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বা ওভাররেটেড বলা হয়। যেমনটি আমরা আলোচনা করেছি, সাফল্য একটি অত্যন্ত ব্যক্তিগত যাত্রা। প্রশ্ন থেকে যায়, যদি কঠোর পরিশ্রমই একমাত্র পথ হয় তবে কেন এত পরিশ্রমী মানুষ অসুখী? আসুন সেই জেলে এবং ব্যবসায়ীর গল্পের শিক্ষাটি আবার দেখি। ব্যবসায়ী চেয়েছিলেন জেলে আরও কঠোর পরিশ্রম করুক, আরও মাছ ধরুক, নৌকা কিনুক এবং একটি সাম্রাজ্য গড়ে তুলুক, যাতে সে শেষ পর্যন্ত বিশ্রাম নিতে পারে। কিন্তু জেলে ইতিমধ্যে বিশ্রাম এবং শান্তিতে ছিল। এটি কঠোর পরিশ্রমের চূড়ান্ত ফাঁদটিকে তুলে ধরে। যখন আমাদের কাছে সাফল্যের স্পষ্ট সংজ্ঞা থাকে না, তখন আমরা ফিনিশ লাইন কোথায় তা না জেনেই জীবনের এই দৌড়ে ছুটে চলেছি। মানুষ অন্যের সংজ্ঞা দ্বারা তাদের সাফল্য নির্ধারণ করে। প্রতিবেশীর দামি গাড়ি থাকলে আমরা তার জন্য খাটি। কেউ যদি ছুটির ছবি পোস্ট করে তবে আমরা একই কাজ করার জন্য ওভারটাইম কাজ করি।
এই প্রতিযোগিতায় আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলি। সাফল্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে আপনাকে থামতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে, আমি আসলে কি চাই? মনে আছে সেই কৌতুকটি? এক ব্যক্তি বলে, আমার সব আছে কিন্তু সুখ নেই। অন্যজন বলে, তাহলে সুখ কিনে নাও, এবং প্রথমজন উত্তর দেয়, দোকানের সুখ বিক্রি হয় না। এটি একটি হাস্যরস মনে করিয়ে দেয় যে হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে অর্জিত বস্তুগত সাফল্য অভ্যন্তরীণ শান্তির নিশ্চয়তা দেয় না। প্রকৃত সাফল্য হল মুসা যে গাছটির দিকে ইঙ্গিত করেছিলেন তার মতো, অনেক উঁচুতে বেড়ে ওঠা কিন্তু বিনয়ী থাকা, ছায়া এবং ফল দেওয়া। সাফল্য যদি কেবল অর্থ এবং খ্যাতি হতো তাহলে প্রতিটি ধনী ব্যক্তি পরমানন্দে থাকত, কিন্তু আমরা জানি তা সত্য নয়। তাই এই বইয়ের যাত্রার উপসংহারে বলা যেতে পারে, সম্পদের পিছনে ছুটবেন না, আনন্দের সন্ধান করুন। সাফল্য এখন আর আমি কতটা কাজ করতে পারি তার উপর নির্ভর করে না, বরং আমি কতটা ভারসাম্য এবং ইতিবাচক প্রভাব তৈরি করতে পারি তার ওপর। সাফল্য একটি যাত্রা যা ভেতর থেকে শুরু হয়। আপনি যখন আপনার হৃদয়ের কথা শোনেন তখন আপনি নিজেই আপনার সাফল্যকে সংজ্ঞায়িত করেন। বড় স্বপ্ন দেখুন, কিন্তু আপনার মনকে হালকা রাখুন। সারাংশ এবং মূল শিক্ষা। এই বই থেকে আমরা শিখলাম যে কঠোর পরিশ্রম একা সব সমস্যার সমাধান নয়। স্মার্ট স্ট্র্যাটেজি, লেভারেজ এবং সঠিক সময় ব্যবস্থাপনা এর সাথে যুক্ত করতে হবে। এই ধারণাগুলি আপনাকে বিরামহীন কাজ বা হাসেল কালচারের ক্লান্তিকর চক্র থেকে মুক্তি পেতে এবং আপনার লক্ষ্যের দিকে আরও মসৃণ পথ খুঁজে পেতে সাহায্য করবে। আপনি যদি এই শিক্ষাগুলির মধ্যে একটিও প্রয়োগ করেন, সেটা হতে পারে অন্যদের কাজ অর্পণ করা, 2 মিনিটের নিয়ম ব্যবহার করা, বা আপনার কাছে সাফল্য বলতে কী মানে তা নিয়ে নতুনভাবে ভাবা, তবে আপনি আপনার জীবনের সত্যিকারের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন। এটাই ছিল হার্ড ওয়ার্ক ভার্সেস স্মার্ট ওয়ার্ক বইয়ের মূল শিক্ষা। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।